আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আহ্বান। জুলাই আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ। আগামীকালও চলবে সাক্ষ্য গ্রহণ। নির্বাচন কমিশনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ত্রাণ প্রার্থী সহ আরও ৫১ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় লাখ লাখ মানুষের বিক্ষোভ। এবং ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয় রিয়াল মাদ্রিদের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশীজন সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংলাপে বিভিন্ন দেশের কূটনৈতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম। ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালের ২৫শে আগস্ট রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখেরও বেশি, আর রোহিঙ্গা অনুপ্রবেশে পেরিয়ে গেছে ৮ বছর। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটের উপায় খুঁজতে কক্সবাজারে হোটেল বেও আছে অংশীজন সংলাপের আয়োজন। সোমবার অংশীজন সংলাপের মূল অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতেই রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মূল অধিবেশনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান খুঁজে বের করে তা বাস্তবায়নের জন্য ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Umbilical relationship of Rohingyas with their homeland cannot be severed, so their right to return to their own home and homeland has to be secured. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes in Rakhine as soon as possible. We must not be held hostage to mere rhetoric. The time is for action right now. Rohingya issue and its sustainable resolution
must be kept alive on the global agenda as they need our support until they return home. প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। Now we are ready for another transition in our political history. We have announced the time for election. It's just about a year back, we had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সংলাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার রউফ মাজু বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংয়ের ভিডিও বার্তা প্রচার করা হয়। রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও প্রকৃত সমাধান চায় বাংলাদেশ। এই কারণেই 3 দিনব্যাপী এই অংশীজন সংলাপের আয়োজন। এই সংলাপের মাধ্যমে পাওয়া সুপারিশসমূহ আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে। আর জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। খুরশেদ আলম, বিটিভি নিউজ, হোটেল বেওয়াজ, কক্সবাজার। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ সকাল থেকে 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর আগে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পলাতক সাবেক ডিএপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এছাড়াও জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার সচিন মল্লিককে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সাক্ষীগণ ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, গুলশান বাড্ডার স্থানীয় এমপি ওয়াকিল উদ্দিন, 2 জন কাউন্সিলর, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করেছেন তাদের একজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, আর একজন চিকিৎসক এবং সহকারী অধ্যাপক। উনি সাক্ষী দিয়েছেন এবং উনি ওনার সাক্ষ্যে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। আর এক ছেলের রামপুরার যে ঘটনা, সেইখানে তার ছেলেকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার বাবা সাক্ষ্য দিয়েছেন এবং যে গুলি করছিল সেই ভিডিওটা তিনি প্রদর্শন করেছেন। রামপুরা এলাকায় যে একটা মামলা পেন্ডিং ছিল, আজকে এনইআরের জন্য রিপোর্ট ছিল, দিন ধার্য ছিল, রিপোর্ট আসছে। 5 জন আসামির মধ্যে 1 জন আটক আছে, 4 জনকে পাওয়া যায়নি। ওসি রামপুরা সহ এনইআর আসছে, তাদের পলাতক হিসাবে গণ্য করে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী সোমবার দিন ধার্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনারগণ এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের 20টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি হয়। ইতিমধ্যে খুলনা অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনে শুনানি শেষ হয়েছে।
ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভের র্যাঙ্কিংয়ের প্রথম স্থান এখন বাংলাদেশের। ৫৫% হার নিয়ে বাংলাদেশ গৌরবের এই অবস্থান অর্জন করেছে। আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা কর্মজীবী মা ও নিম্নবিত্ত মায়েদের জন্য মাতৃদুগ্ধ পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারে প্রতিপাদ্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। এই উপলক্ষে রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কিভাবে দিনের পর দিন মাতৃদুগ্ধের হার কমে যাচ্ছে। এর পরিত্রাণের উপায়ও জানানো হয় এ সময়। বাচ্চারা অনেক সময় হাসপাতালে ভর্তি থাকে, এনআইসিউতে থাকে, ওই সময় মায়েরা অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিড করতে পারে না, ফলে অনেকে বলে বুকের দুধ শুকিয়ে গেল, দিতে পারে না। সেখানে একটু নজর দেওয়া উচিত যে আসলে যদি বাচ্চাকে ওরাল ফিডিং অ্যালাউ করা যায় তাহলে এটা তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকে এবং এই বিষয়ে সম্যক ধারণা না থাকার জন্য দুধ দেওয়া হয় না। বিষয়গুলো এখানে নিউরোলজিস্ট আছে, এখানে গাইনোকোলজি অবস্টেট্রিশিয়ান আছে, তাদের একটা মুখ্য ভূমিকা থাকবে আশা করি। ওয়ার্কিং যে 8 ঘন্টা প্লাস যাতায়াতের যে আরো 2-3 ঘন্টা, এই সময় মাকে যদি ব্রেস্ট ফিডিং এর বাইরে রাখতে হয়, ওই বাচ্চা কি করে ব্রেস্ট ফিডিং এ থাকবে? এই জায়গাগুলো আসলে আমাদের বিবেচনা করতে হবে। প্রত্যেক অফিসে অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার করা হচ্ছে। অনুষ্ঠানে মায়েদের প্রেসক্রিপশনে কোটা দুধ ও গুঁড়া দুধের প্যাকেট না উল্লেখ করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, কর্মজীবী মায়েদের সন্তানদের মাতৃদুগ্ধ প্রদানের পরিবেশ তৈরি করার লক্ষ্যে সরকার কাজ করবে। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের ডাক্তাররাই অনেক সময় যখন মায়ের দুধ 3 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে না, তখন এটা নিয়ে তারা ওই গুঁড়া ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করেন। ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এটা আমার অধিকার, আপনার অধিকার ছিল। গার্মেন্টস বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা বলেন, বিভিন্ন অফিস আদালতে বলেন, বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার এটা আসলেই খুব অভাব। এটা নিয়ে একটা জোরদার প্রচারণা চালানোর দরকার। এটাকে যাতে প্রত্যেকটা অফিসে যেখানে মা এবং শিশু আছে তার জন্য একটা ব্যবস্থা করা, জোর তৎপরতা চালানো উচিত বলে আমি মনে করি। এবং সরকারি যে সমস্ত মন্ত্রণালয় আছে তারা তাদের জায়গা থেকে এটার ব্যাপারে প্রচারণা চলবে। সরকারি বেসরকারি প্রত্যেকের উদ্যোগে এই জিনিসটা সুন্দরভাবে হবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে জানানো হয়, ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশ 55% হার নিয়ে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভের র্যাঙ্কিংয়ের বিশ্বের প্রথম স্থানে রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 51 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, গত 6 আগস্ট থেকে এই পর্যন্ত গাজা সিটির জয়তুন এবং সাবরা বসতি এলাকায় 1000-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় মানবিক সংকট বিষয়ে জরুরি বৈঠকের জন্য সৌদি আরবের জেদ্দায় সমবেত হয়েছেন বিভিন্ন আরব ও ইসলামিক দেশগুলোর নেতৃবৃন্দ। ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপে লারিজানি বলেছেন, গাজায় এখন দুর্ভিক্ষ চলছে এবং এই অবস্থা নারকীয়। গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬২,৬২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১,৫৭,৬৭৩ জন। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। সানায় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ এবং বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে ইসরায়েলি সরকারের একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা ও ব্রিসবেন সহ অস্ট্রেলিয়ার বড় শহরগুলোই প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েক লাখ সাধারণ মানুষ। বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে। ফিলিস্তিনের পক্ষে একাত্মতা প্রকাশ করতে সিডনি সহ অন্তত 40টিরও বেশি শহরে বিক্ষোভ হয়েছে। আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের তথ্য অনুযায়ী দেশব্যাপী প্রায় 3.5 লাখ মানুষ এতে অংশ নেন। প্রতিবাদকারীরা বলছেন, গাজার গণহত্যা বন্ধে অস্ট্রেলিয়ান সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল নেতা বলে কটাক্ষ করেছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অস্ট্রেলিয়ার অবস্থানকে তিনি সরাসরি সমালোচনা করেন। অস্ট্রেলিয়ান সরকার অবশ্য বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানবাধিকারের পক্ষে তাদের নৈতিক অবস্থান। এদিকে শুধু অস্ট্রেলিয়াই নয়, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তির আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। ফলে আন্তর্জাতিক পরিসরে এই ইস্যুতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, যদি গণহত্যা বন্ধ না হয় তবে প্রতিবাদ আরও তীব্র আকার ধারণ নেবে। অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষের এই আন্দোলন প্রমাণ করছে, ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব জনমত দিন দিন বদলাচ্ছে। তবে এর পরিণতি কী দাঁড়াবে তা নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের উপর। মিম আক্তার, বিটিভি নিউজ। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় 146 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 146 জন রুশ যুদ্ধবন্দীর বিনিময়ে 146 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া রুশ যুদ্ধবন্দীদের এখন বেলারুশে মানসিক ও অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রুশ কর্তৃপক্ষ জানায়, মুক্তিপ্রাপ্ত রুশ বন্দীদের মধ্যে 8 জন রুশ নাগরিক রয়েছেন, যাদের কুরস্ক অঞ্চল থেকে বেআইনিভাবে আটক করেছিল ইউক্রেনীয় সেনারা। উল্লেখ্য, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ইস্তাম্বুলে অনুষ্ঠিত 3 দফার আলোচনায় এ পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়। আবারও দেশের খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। আজ রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এই সময় মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র এবং সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করছে বিএনপি। সাইয়েদেনা ইমাম হাসান মুজতবা আলাইহি ওয়াসাল্লামের মর্মান্তিক শাহাদাত উপলক্ষে চট্টগ্রামে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের মোমেন রোড দৈনিক আজাদি মিলনায়তনে সমাজসেবক মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় অতিথি ছিলেন মাইজ ভান্ডার দরবার শরীফের ওয়াহাব মঞ্জিলের সাজাদানশীল সৈয়দ আলমগীর ফজল মাইজ ভান্ডারী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আহলে বাইত গবেষক ও আলোচক শাহজাহান আলী খান বক্তব্য রাখেন। সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ মুনির উদ্দিনের পরিচালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম সন্ধি ও সমঝোতার মাধ্যমে দ্বীন ইসলামকে ইয়াজিদের ক্ষতি থেকে রক্ষা করেছিলেন, যা ছিল তার জীবনের এক বিশাল ত্যাগ। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ বিপুল সংখ্যক শেয়ার লেনদেনের পাশাপাশি বেড়েছে মূল্য সূচক। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,227.80, যা গতকালের চেয়ে শতকরা 1.13 ভাগ বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,436.81, যা গতকালের চেয়ে শতকরা 0.91 ভাগ বেশি। আজ 234টি কোম্পানির 2,90,149টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 50,45,25,000 টাকারও বেশি। এর মধ্যে 145টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 60টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 15 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 20 মিনিটে, জোয়ার সকাল 8টা 59 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 32 মিনিটে এবং জোয়ার রাত 9টা